স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী। চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে কালুরঘাট মুখে র্যাম্পে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন? ধন্যবাদ অর্থী। আপনি দেখতেই পাচ্ছেন যে 2017 সালে যে বহদ্দারহাটের ফ্লাইওভারের সাথে যে র্যাম্পটি কিন্তু আসলে সংযুক্ত করা হয়েছিল সেই র্যাম্পটি কিন্তু আসলে ফাটল দেখা দিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমরা যে র্যামের পিলার দেখছেন আপনি সেই পিলারে কিন্তু বড় আকারের ফাটল দেখা যাচ্ছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, তেমনিভাবে আরেকটি পিলারেও কিন্তু আমরা দেখছি এরকম বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে কিন্তু আসলে যে ফাটল দেখার পরে গতকাল রাতে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা আছেন তাদের কিন্তু আসলে যে বিভিন্নভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কিন্তু আসলে অবহিত করা হয়েছে। তার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এসে কিন্তু সেটি কিন্তু আসলে বন্ধ, একটা যান চলাচল বন্ধ করেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, একটু আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসেছেন, আমরা একটু জানতে চাচ্ছি যে বড় ধরনের ফাটল আমরা দেখছি, এই ফাটল নিয়ে আপনাদের এখন কি চিন্তা ভাবনা আছে বলে মনে করছেন? আর কেন আসলে ফাটলটা কেন হয়েছে এটা তদন্ত করে দেখতে হবে। আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি সেটা হচ্ছে নির্মাণ ত্রুটি আছে বলেই তো ফাটলটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা সিডিএ বাস্তবায়ন করেছে এবং ম্যাক্স একটা কনস্ট্রাকশন এটা কাজ করেছে। এটা মূল নকশার সাথে ছিল না, এটা পরে এক্সটেনশন করা হয়েছে। তাই আমরা সিডিএকে আজকে চিঠি দিচ্ছি, গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এর আগেও এই ফ্লাইওভারে গাড়ার পরে অনেক লোক মারা গিয়েছিল। এই ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন আছি। সিডিএকে আমরা নিজে কথা বলবো, সিডিএ চেয়ারম্যানের সাথে আমি এটার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য। দায়ী কাদের কি করছেন আপনারা? হ্যাঁ, দায়ী কাদের কি করছেন? না, দায়ী কাদের করুন এটা তদন্ত করেই তারপরে কে দায়ী না এটা বলতে পারবে। এটা কি নির্মাণ ত্রুটি আছে না অন্য কোনো কারণ আছে, কি কারণ হয়েছে তদন্ত করা ছাড়া এটা কোনো মন্তব্য করা এখন সমীচীন না। এখন তো যান চলাচল বন্ধ। হ্যাঁ, যান চলাচল বন্ধ করে দিয়েছি আমরা সিটি কর্পোরেশন থেকে। আরেকজন আছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আছেন, আমরা আপনার সাথে একটু জানতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এই যে বিকট আকার আমরা দেখছি বড় ধরনের একটা ফাটল দেখা যাচ্ছে, কিন্তু আসলে গতকাল থেকে কিন্তু আসলে সেই ফাটল চিহ্নিত করা হয়েছে। আপনারা এই জায়গায় এসে ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করেছেন, ফ্লাইওভারের যেখানে ফাটল সেখানে পরিদর্শন করেছেন। আমি জানতে চাচ্ছি কেন ফাটলটা হয়েছে বলে মনে করছেন? এটা আসলে ইতিমধ্যে আমি বলেছি, যে কোনো ফাটল এটা দুইটা কারণে হতে পারে, একটা ডিজাইন ফেলিওর আর একটা হচ্ছে কনস্ট্রাকশন ফেলিওর। তবে যারা নির্মাণের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমি যেটা জানলাম সেটা হচ্ছে যে এটা মূল ডিজাইনে এই নাকি লুপটা ছিল না, পরবর্তীতে এই লুপটা ইনক্লুড করা হয়েছে, যার প্রেক্ষিতে এটা ডিজাইন ফেলিওর হওয়ার সম্ভাবনা হয়তো বেশি, আমার ধারণা আর কি। ওদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি। তবে আমরা আজকে এটা রিমেডিয়াল অ্যাকশনের জন্য আমরা যেহেতু ডিজাইন সিডিএর মাধ্যমে করা হয়েছিল আলাপ করে, যেহেতু তারা এটা ক্যালকুলেট করে লোড ক্যালকুলেট করে ডিজাইন করেছিল, তারা এটা রিমেডিয়াল কি অ্যাকশন দিবে তাদের থেকে আমরা সাজেশনটা চাইবো। ভারী যানবাহন চলাচলের কারণে আমরা বন্ধ করেছি। আমি জানতে চাচ্ছি ভারী যানবাহন চলাচলের কারণে কি ফাটল হয়েছে নাকি ত্রুটির জন্য? এটা যে কোনো ক্র্যাকের মূল কারণ হচ্ছে যে ওভারলোডিং। ধন্যবাদ জয় আপনাকে। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আমাদের সাথে সহকর্মী নয়ন বড়ুয়া যুক্ত হয়েছিলেন। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে পল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এখনকার চিত্র আমাদেরকে একটু জানাবেন। বেশ বড় একটি জমায়েত ইতিমধ্যে
আপনি দেখতে পাচ্ছেন অর্থী দলের মহাসচিব এখন বক্তব্য রাখবেন এবং বিএনপির কেন্দ্র থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এই কর্মসূচির, সেখানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন এবং আপনি জানেন দীর্ঘদিন পরে কিন্তু রাজপথে বিএনপির এরকম একটি কর্মসূচি দেখা যাচ্ছে। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। ইতিমধ্যেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত আমরা হাজার হাজার নেতাকর্মীকে উপস্থিত হতে দেখেছি। এখান থেকে ঠিক 11টার সময় তাদের একটি মিছিল বের করার কথা ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং দেশে বিগত কয়েকদিনে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা এখানে একটি মিছিল করবে, প্রতিবাদী মিছিল, বিক্ষোভ মিছিল। এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আমানুল্লাহ আমান বক্তব্য রাখছেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি। এরপরে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ তারা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা রয়েছেন তারা বলছেন এই ছাড়াও বিভিন্ন দাবি আদায়ের প্রসঙ্গে তারা এখানে কথা বলবেন এবং স্লোগান তুলবেন। আপনি জানেন ইতিমধ্যেই তাদের দলের যিনি প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া, দলের চেয়ারপারসন, তিনি অসুস্থ রয়েছেন। তার সুস্থতার দাবিতেও সুস্থতার কামনা করে এবং তার বিদেশে চিকিৎসার দাবিতে, তার মুক্তির দাবিতেও কিন্তু এখানে কথা বলা হচ্ছে। তো সব মিলিয়ে আগামী নির্বাচন কেন্দ্রিক একটি আবহ তৈরি করার চেষ্টা করছে বিএনপি। এই ধরনের মতামত এখানে যারা নেতা কর্মী আছে তারা বলছেন যে এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তারা রাজপথে নামার জন্য তারা উজ্জীবিত হচ্ছেন। আগামীতে বিভিন্ন ইস্যুতে তারা এইভাবে ধারাবাহিকভাবে রাজপথে ভূমিকা রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো মোটামুটি অর্থে কিছুক্ষণের মধ্যে মিছিলটি শুরু হবে এবং মিছিলে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো স্থায়ী কমিটি এবং ভাইস চেয়ারম্যানের বিভিন্ন নেতৃবৃন্দরা। অনেক ধন্যবাদ আপনাকে মারুফা। আমাদের সাথে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফা রহমান। ট্রেন্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ইকোনমিক রিসেশন চলছিল, তার মাঝেও আমরা আমাদের রপ্তানি বাড়াতে পারি এবং 2000 থেকে 2001 আমরা 6,467 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করি। ওই সময় আমরা ঋণ খেলাপি আইন 1997, কপিরাইট আইন 2000 এবং আন্তর্জাতিক বাণিজ্য সালিসের জন্য সালিস আইন 2001 আমরা প্রণয়ন করি। 2009 সালে আমরা আবার সরকার গঠন করি। আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরা পেয়েছিলাম 15,565 মিলিয়ন মার্কিন ডলার, যা গত 13 বছরে আমরা এখন আমাদের রপ্তানি আরও বৃদ্ধি করে এটা 45,386 বিলিয়ন মার্কিন ডলার উন্নীত করেছি। অর্থাৎ আমাদের দেশের রপ্তানি যাতে বৃদ্ধি পায় সেই রপ্তানি পণ্যগুলিকে বহুমুখী করার ব্যবস্থাও আমরা নিয়েছি। তাছাড়া আমরা 2002টি দেশ বা অঞ্চলে 766টি পণ্য রপ্তানি করছি। এই ক্ষেত্রে আমরা কতগুলি নতুন আইনও করি, আইন সংশোধনও করি। যেমন ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয় 2013 সালে, ট্রেডমার্ক সংশোধনী আইন 2015, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন 2015, জাতীয় শিল্পনীতি সহ খাতোয়ারি বিভিন্ন শিল্প উন্নয়ন নীতিমালা, জাতীয় উন্নয়ন ও মেধা সম্পদ নীতিমালা 2018, শ্রম আইন 2018, শ্রম আইন আমরা সংশোধন করি 2018 প্রণয়ন করি, যাতে করে আমাদের একদিকে যেমন শিল্পায়নও ঘটবে, আমাদের শ্রমিকের অধিকারও সুরক্ষিত থাকবে, আবার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে একটা সহজ সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপটা নিই। আমাদের সরকারের গৃহীত বিভিন্ন নীতিমালার কারণে গত 13 বছরে একটানা গড়ে 6% অধিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মূলত আমরা 8-এ চলে গিয়েছিলাম প্রবৃদ্ধি অর্জন, কিন্তু করোনার কারণে এটা অনেকটা থমকে যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি সামনে আরও এগিয়ে নিয়ে যেতে। আমরা সবসময় আমাদের যারা তরুণ সম্প্রদায় তাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া, তাদের দিয়ে উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করা, সেই সাথে সাথে মেয়েদেরকেও, আমাদের নারী সমাজকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য
বিভিন্ন প্রণোদনা এবং সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি এবং আমরা বেসরকারি খাত যাতে আরও আকর্ষণীয় হয় এবং বৈদেশিক বিনিয়োগ যাতে আরও বেশি ঘটে তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশে বিদেশে সেমিনার, ওয়ার্কশপ, রোড শো এবং ট্রেড ফেয়ার আয়োজন ও পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছি। গত 21শে অক্টোবর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আমরা একটা স্থায়ী এক্সিবিশন সেন্টার তৈরি করে দিলাম এই কারণে যে এটা মানে সারা বছরই এখানে যে কোনো শিল্প প্রতিষ্ঠান তাদের এক্সিবিশন করতে পারবে, পণ্য প্রদর্শন করতে পারবে, বিভিন্ন আয়োজন করতে পারবে এবং এটার জন্য সবসময় মানে সারা বছরই করতে পারে সেই সুযোগটাই আমরা করে দিয়েছি। কারণ ট্রেড ফেয়ারটা একান্তভাবে দরকার আর তার জন্য একটা স্থায়ী জায়গা এটা করার ফলে আমি মনে করি এখন সকলের জন্যই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে শুধু পণ্যের জন্য ছুটোছুটি না, আমাদের এই ট্রেড ফেয়ার যে কেন্দ্রটা আমরা করে দিয়েছি সেখানে করতে পারবেন তারা। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগ বৃদ্ধি ও এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। ঘন বসতিপূর্ণ দেশ আমাদের মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে, আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে, বৃদ্ধি করতে হবে। তার জন্য যে সমস্ত জমি কৃষির জন্য ব্যবহার হবে সেগুলি যেন নষ্ট না হয়, আবার শিল্পের ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া যেন আমাদের পরিবেশ নষ্ট না হয়। কাজে সেই পরিবেশ বান্ধব মানে শিল্প উন্নয়নের জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল সমগ্র বাংলাদেশব্যাপী আমরা নির্মাণ করে দিচ্ছি। এতে আমাদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে আর পণ্য রপ্তানির যেমন সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমার দেশের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, আমার নিজের দেশে বাজার সৃষ্টি হচ্ছে। পণ্য উৎপাদন করে শুধু রপ্তানি না, আমার নিজের দেশেও এখন বাজার সৃষ্টি হচ্ছে। কাজে সেই ব্যবস্থাটাও আমরা গ্রহণ করেছি। এই 100টা অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ করার সুযোগ রয়ে গেছে। 2021 সালের জুন পর্যন্ত 97টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন আমরা ইতিমধ্যে দিয়েছি। তার মধ্যে 9টি অর্থনৈতিক অঞ্চলের উৎপাদন এবং 28টি অর্থনৈতিক অঞ্চলে উন্নয়ন কাজ চলমান রয়েছে, যেগুলোতে ইতিমধ্যে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরও 8 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনৈতিক অঞ্চলসমূহে অদ্যাবধি মোট 210 জন বিনিয়োগকারীর নিকট থেকে 27.07 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব আমরা পেয়েছি, যার মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ 1.60 বিলিয়ন মার্কিন ডলার। মিরসরাই, সোনাগাজী, সীতাকুণ্ড উপজেলায় প্রায় 34,000 একর জমিতে সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এবং এখানে অন্যান্য সুযোগ সুবিধা যাতে সৃষ্টি হয় তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমরা বিনিয়োগ আকর্ষণ করবার জন্য এবং দ্রুত বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্য নিয়ে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই পদ্ধতি আমরা গ্রহণ করেছি এবং এর আওতায় আমরা বর্তমানে প্রায় 79টি প্রকল্প বাস্তবায়ন করার শুরু হয়েছে, আমরা পদক্ষেপ নিয়েছি। এর ফলে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার আমাদের বিনিয়োগ হচ্ছে। পিপিপির আওতায় একটি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, আরও 6টি প্রকল্প নির্মাণাধীন রয়েছে। তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের উৎপাদন কার্যক্রম ও যাতে কাস্টমস বন্ডেড ব্যবস্থার অধীনে আসতে পারে সে লক্ষ্যে আমরা বন্ড ব্যবস্থাপনাকে অটোমেশনের প্রক্রিয়া শুরু করেছি, এটা চলমান রয়েছে, যা টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি এটি বাস্তবায়িত হলে সকল প্রকার রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ও রপ্তানিতে গতিশীলতা আসবে, কারণ ডিজিটাল বাংলাদেশ এখন গড়ে উঠেছে। কাজে সব কিছুই ডিজিটাল পদ্ধতিতে হোক, আধুনিক পদ্ধতিতে হোক, প্রযুক্তি সম্পন্ন হোক, সেটাই আমরা চাই। শুধুবিন্দু কোনো দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ কতটা উন্নত তা বোঝাতে বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ব্যবহার করা হয়ে থাকে। 2019 সালে উক্ত ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান আগের বছরের 176 হতে 168তে উন্নীত হয়েছে এবং ব্যবসার বিভিন্ন সূচকে উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ 20টি সংস্কারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে।
উক্ত ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 2 অঙ্কের অর্থাৎ 100 নিচে নামিয়ে আনার লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিশেষায়িত দল গঠন করে বিভিন্ন সংস্কার কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত সকল সেবা সমন্বিত করে একটা প্ল্যাটফর্ম হতে প্রদানের জন্য 2019 সাল হতে ওয়ান স্টপ সার্ভিস OSS পোর্টাল ব্যবস্থা প্রচলন করা হয়েছে। বিভিন্ন সংস্থার বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহ উক্ত পোর্টালে পর্যায়ক্রমে যুক্ত আমরা করছি। ওয়ান স্টপ সার্ভিস OSS পোর্টালের মাধ্যমে 35টি সংস্থার 154টি বিনিয়োগ সেবা অনলাইনে প্রদানের লক্ষ্য নিয়ে চলতি অর্থবছরে 12টি প্রতিষ্ঠানের সর্বমোট 42টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। আগামী অর্থ বছরে অবশিষ্ট সেবাসমূহ এই পোর্টালে আমরা যুক্ত করব, যে সুযোগটা ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা পাবেন। বাণিজ্য কূটনীতি জোরদার করার জন্য আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোতে 23টি বাণিজ্যিক উইং কাজ করছে। আসলে এখন আমি বলবো যে কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা এম্বাসিতে এভাবেই নির্দেশনা দেওয়া আছে যে শিল্প বাণিজ্যের ব্যবসার প্রসার যাতে ঘটে, শিল্প বাণিজ্য এবং ব্যবসার প্রসারের জন্য তারা যথাযথভাবে কাজ করবেন। আর সেই সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক BPTA ও আঞ্চলিক অধিকার বাণিজ্য চুক্তি, RPTA মুক্ত বাণিজ্য চুক্তি, FTA এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA সম্পাদনের লক্ষ্যে 23টি দেশের সঙ্গে সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছে। 2020 সালের ডিসেম্বরে ভুটানের সঙ্গে PTA আমরা স্বাক্ষর করেছি। বাংলাদেশ বিশ্বের 38টি দেশে একতরফা শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাচ্ছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি, যেমন UNCTAD, UNESCAP, ইউরোপীয় কমিশন, D8, BIMSTEC, AFTA ইত্যাদি। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বাংলাদেশ SDG প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছে। আশা করি 2018 সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা 2023 সালের মধ্যে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হব। ইতিমধ্যে আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। 99.99% মানুষ আজকে বিদ্যুৎ পাচ্ছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছি। আর ইন্ডাস্ট্রির জন্য আমরা বিদ্যুৎ যেমন দিচ্ছি, LNG আমদানি করছি গ্যাসের চাহিদা পূরণ করবার জন্য, এবং সব ধরনের সুযোগ সুবিধা আমরা করে দিচ্ছি। আমাদের দেশের মানুষ যেন দারিদ্র্য সীমা থেকে উঠে আসতে পারে এবং কেউ যেন কষ্টে না থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করেছি। মানুষকে আমরা সাহায্য দিচ্ছি এবং আমাদের 4.5 কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের দেশের যারা যুব সমাজ, তার জন্য দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে, সেই জন্য আমরা ভোকেশনাল ট্রেনিং এর উপর সব থেকে জোর দিয়েছি, কারিগরি শিক্ষাতে জোর দিয়েছি এবং তাদেরকে উৎসাহিত করছি এবং তাদের জন্য আমরা বিশেষ প্রণোদনা দিয়ে যাচ্ছি। প্রযুক্তি বিভেদমুক্ত বাংলাদেশ গড়ায় অন্যান্য অগ্রগতি অর্জন করেছি। আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন 12 কোটি, অর্থাৎ এখন সকলেই ব্যবহার করতে পারে, সকলের হাতে মোবাইল আছে। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের ব্রডব্যান্ড আমরা পৌঁছে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, আমরা দ্বিতীয়টা করবারও প্রস্তুতি নিচ্ছি। তাছাড়া সমস্ত বাংলাদেশে একটা যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক আমরা গড়ে তুলছি এবং আমাদের অজস্র আমি বলবো যে আমাদের নদ নদীর দেশ, কাজেই সেই দেশে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হওয়া। তো আমরা একদিকে যেমন সড়ক যোগাযোগ, নৌপথ যাতে আরও উন্মুক্ত হয়, সেই নৌপথ যোগাযোগের জন্য আমরা নদী ড্রেজিং করে নৌপথগুলি আমরা উন্মুক্ত করছি। আমরা বিমানবন্দরগুলিকে আরও উন্নত করে দিচ্ছি, কারণ 96 সালে এসে আমাদের মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা হচ্ছে ঢাকারটা, কিন্তু আমরা তখন চট্টগ্রাম এবং সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর করে দিই। আমরা আরেকটি বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর করছি, কক্সবাজার। তাছাড়া আমরা অর্থাৎ নৌপথ, রেলপথ, সড়কপথ এবং আকাশপথ সবগুলি যাতে উন্নত হয়,
আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি। সৈয়দপুর এয়ারপোর্ট আমরা চালু করে সেটাকে আমরা উন্নত করে সৈয়দপুর এয়ারপোর্টকে আমরা একটা আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলছি, যাতে আমাদের প্রতিবেশী দেশগুলিও ব্যবহার করতে সক্ষম হয়। এবং আমাদের পোর্ট আমরা আমাদের চট্টগ্রাম পোর্টকে উন্নত করছি, মংলা পোর্ট, এবং আমরা নতুন একটা পোর্ট আবার তৈরি করেছি পায়রা পোর্ট, সেটাও গভীর সমুদ্র বন্দরের হিসেবেই ভবিষ্যতে গড়ে উঠবে। তাছাড়া মহেশখালীতেও আমাদের মানে সেখানে ব্যাপক উন্নতি হচ্ছে, অর্থাৎ কক্সবাজারে সেটাও বলতে গেলে একটা সমুদ্র বন্দর এই মানে এটা তৈরি হচ্ছে। সেভাবে আমরা বিভিন্নভাবে সুযোগ সৃষ্টি করছি, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করলে শুধু যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার। এবং বাংলাদেশ থেকে সারা আমি বলি যে প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে, যেটা আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের আরও প্রসার করতে সহায়তা করবে। আমরা কাজ করে যাচ্ছি দেশের উন্নয়নের জন্য। আমাদের যদিও অগ্রগতিটা থেমে গেল, যদি মহামারী না হতো, করোনা যদি না হতো, তাহলে হয়তো আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তবে করোনা মহামারী মোকাবেলার জন্য আমার দেশের মানুষের যাতে কষ্ট না হয় বা আমাদের ব্যবসা বাণিজ্য যাতে থমকে না যায়, তার জন্য আমরা প্রায় 1,87,000 কোটি টাকার প্রণোদনা। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। যশোরের অভয়নগর উপজেলার ভৈরব সেতুর পূর্ব পাশ সংযোগ সড়কের প্রতিরক্ষা দেয়াল ধসে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী রিপন হোসেনের কাছ থেকে। রিপন, ধসে পড়ার কারণ হিসেবে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। প্রায় 85 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। আপনাকে যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখায় যে এখানে ধসে পড়েছে। কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা বলছেন যে বৃষ্টির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমি স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো। কি অবস্থা আপনাদের এই? আমাদের এই ব্রিজটা যে বৃষ্টির সময় যে অবস্থাটা হয়েছে বুলাকশরে, যে এখন যে অবস্থা, এত টাকা খরচ করার পর আমরা সবসময়ের জন্য আতঙ্কের ভিতর বিরাজ করতেছি। সেইটা হচ্ছে যে কোনো মুহূর্তে রাস্তা ধসে যেতে পারে। এই ধসে যাওয়া গেলে যা অনেক ক্ষয়ক্ষতি হবে। এখান থেকে অনেক যানবাহন যাতায়াত করে, স্কুলের ছেলে মেয়েরা যাতায়াত করে। আমরা যারা গার্জিয়ান পক্ষ আছে, এলাকার যারা আছে, আমি যখন একজন সাবেক মেম্বার, আমার কাছে মানুষ ছুটে যায়, আমরা এলজিডির কাছে ছুটে যাই। এলজিডি এসে এর কোনো মানে সঠিক যে ইয়েটা তারা এসে দেখে যায়, কিন্তু এর কোনো সংস্কার এবং যা কিছু প্রয়োজন এইগুলো তারা করে না, তদারকি নাই। এখানে অবহেলিতভাবে আছে। এখানে যে কোনো মতো কি দাবি করেন কর্তৃপক্ষের কাছে? আমরা খুব দ্রুত দাবি করি যেন এই ব্রিজটা দ্রুত সংস্কার হয়, যার কারণে আমরা এই ঝুঁকির থেকে অনেকটা রক্ষা পেতে পারি। না হলে এই ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল, হয়েছে, কিন্তু এটা ধ্বংস হয়ে যাক আমাদের চোখের সামনে, আমরা এটা চাইনি। এটা যেন খুব দ্রুতই সংস্কার করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে ব্রিজের যে গাইড ওয়াল রয়েছে সেই গাইড ওয়াল ধসে পড়েছে এবং ধসে পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটি স্থানীয় যারা রয়েছে তারা বলছেন দ্রুত এটি যদি সংস্কার করা না হয় তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। 2014 সালে এই ব্রিজটি কাজ শুরু হয়, 2019 সালে শেষ হয় এবং 11 মাস হলো এই ব্রিজটি উদ্বোধন করা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তীতে প্রায় 11 মাসের মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই স্থানীয়রা অভিযোগও করছেন যে এই কাজের মান নিয়েও তারা প্রশ্ন করছেন। তো সব মিলে বৃষ্টি দ্রুত এই অংশ যে ধসে পড়েছে সেই অংশটি সংস্কার করবে এমনকি দাবি করছেন তারা। আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। রিপন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়েছিলেন যশোর থেকে। ফের বাড়ছে চালের দাম। কুষ্টিয়ায় বাজারে কেজিতে 1 টাকা করে বেড়েছে চালের মূল্য। বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি, আর বিক্রেতা যারা রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন? ধন্যবাদ অর্থী। যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে মিল পর্যায়ে কেজি প্রতি 1 টাকা অর্থাৎ 2800 টাকা বস্তা, 50 কেজির বস্তা দাম হয়েছে। মিল মালিকরা এই দাম রাখছেন। কুষ্টিয়ার খাজানগরে আপনি জানেন যে এরকম প্রায় 400 মতো চালকল রয়েছে, যে চালকলগুলোতে সরু চাল, মিনিকেট
তৈরি হয়, আঠাশ তৈরি হয়, এই চালগুলোর দাম আসলে মিল পর্যায়ে 1 টাকা কেজি গত 3 দিন ধরে বেড়েছে বলে ব্যবসায়ী যারা চাল কেনেন তারা বলছেন। মিল মালিকরা যদিও এ কথা স্বীকার করছেন না, তারা বলছেন যে আসলে আমি কথা বলেছি বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে চালের ক্রেতাই আসলে নেই ঠিকমতো, তাদেরকে কেউ অর্ডার দিচ্ছেন না এবং সেই অর্ডার না পেয়ে তারা আসলে চাল ঠিকমতো বিক্রি করতে পারছেন না, তারা লোকসানে আছেন। তিনি বলেছেন যে আসলে ধানের দাম বৃদ্ধি, এই যে নতুন মৌসুম আসছে আমনের, সেই মৌসুমে ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে, কিন্তু সেই ধান কাটা শুরুর মধ্যেও আমরা দেখেছি যে বোরোর যে ধান এখনো কৃষক পর্যায়ে রয়ে গেছে, সেই ধান কিন্তু এখন পর্যন্ত ঠিকমতো ছাড়ছেন না এবং কৃষকরা মনে করছেন যে, এবং যারা ক্ষুদ্র ফড়িয়া মজুদদার তারা মনে করছেন যে আসলে এই ধানের দাম আরো বাড়বে, সেই জন্য তারা রেখে দিয়েছেন। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আশরাফুল ইসলাম। চালের দাম বাড়ছে কেন? চাউলের দাম পুরাতন চিকন সরু চাউলের মৌসুম শেষের দিকে, অর্থাৎ চিকন চাউল বাসমতি মিনিকেট এই দুইটা চাউল মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে ধানের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে চাউলের দাম খুব বেশি ভারী নাই, কেজিতে 1 টাকা পর্যন্ত বেড়েছে গত সপ্তাহে। জাহিদকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে কুষ্টিয়া থেকে সহকর্মী জাহিদুজ্জামান যুক্ত হয়েছিল। আর এই ছিল আমাদের এখনকার আয়োজন। তখন সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।